আসসালামু আলাইকুম। আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনলাইন ভিত্তিক পাঠে। আমি রুনা সুলতানা, সহকারী শিক্ষক, সদর নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়, কবিরহাট, নোয়াখালী। আজকে আমি তোমাদেরকে দেখাবো দশম শ্রেণীর বিষয় পৌরনীতি ও নাগরিকতা। পৌরনীতি ও নাগরিকতা প্রথম অধ্যায়ে একটি পাঠ, রাষ্ট্রের উৎপত্তি, পৃষ্ঠা নম্বর 7। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। আমরা প্রত্যেকেই কোনো না কোনো স্বাধীন রাষ্ট্রে বাস করি, কিন্তু তোমাদের হয়তো মনে প্রশ্ন জাগতে পারে যে রাষ্ট্রের উৎপত্তি কিভাবে হয়েছে বা কখন কে কি করে রাষ্ট্রের উৎপত্তি করলো। চলো আমরা এই বিষয়ে আলোচনা করি। রাষ্ট্রের উৎপত্তি কখন এবং কিভাবে হয়েছে এই বিষয়ে আসলে বলা কঠিন, তবে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা অতীত ইতিহাস এবং রাজনৈতিক পর্যালোচনা করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রাষ্ট্রের উৎপত্তির কিছু মতবাদকে খুঁজে বের করেছেন। সে মতবাদগুলো হচ্ছে: 1. ঐশী মতবাদ, 2. বল বা শক্তি প্রয়োগ মতবাদ, 3. সামাজিক চুক্তি মতবাদ, 4. ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ। মূলত রাষ্ট্রের উৎপত্তির বিভিন্ন মতবাদকে পর্যালোচনা করে রাষ্ট্রবিজ্ঞানীরা এই 4টি মতবাদকেই প্রধান হিসেবে আখ্যায়িত করেছেন। তাহলে আমরা একে একে এখন জেনে নেব যে এই মতবাদগুলো সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানীরা কে কি বলেছেন। প্রথমেই দেখা যাক ঐশী মতবাদ। ঐশী মতবাদ ঐশী মতবাদ শব্দের অর্থ হচ্ছে ঐশ্বরিক বা বিধাতার সৃষ্ট মতবাদ। সুতরাং ঐশী মতবাদের কথা হচ্ছে রাষ্ট্র একটি বিধাতার সৃষ্টি প্রতিষ্ঠান। রাষ্ট্র বিধাতা সৃষ্টি করেছেন এবং রাষ্ট্রের শাসককে উনি নিয়োগ দিয়েছেন। এই মতবাদ অনুযায়ী রাষ্ট্রের শাসক তার বিভিন্ন কার্যকলাপের জন্য বিধাতার নিকট দায়ী থাকেন, জনগণের কাছে তার কোনো দায়ভার নেই। এই মতবাদ অনুযায়ী রাষ্ট্র শাসক এক হিসেবে সরকার প্রধান, আবার এক হিসেবে তিনি ধর্মীয় প্রধান। তবে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা এই মতবাদকে বিপজ্জনক, অগণতান্ত্রিক এবং অযৌক্তিক বলেছেন। কারণ শাসক যদি তার কোনো কাজের জন্য জনগণের নিকট জবাবদিহি না করে, কোনোভাবে দায়ী না থাকে, তাহলে এই শাসকের দ্বারা স্বৈরাচার শাসক হওয়াটাই স্বাভাবিক। এবারে আমরা জেনে নেব রাষ্ট্রের উৎপত্তির দ্বিতীয় মতবাদ, বল বা শক্তি প্রয়োগ মতবাদ। এই মতবাদ অনেক রাষ্ট্রবিজ্ঞানী বিশ্বাস করেন যে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে বল অথবা শক্তি প্রয়োগের মাধ্যমে। প্রাচীনকাল থেকে আজ অবধি আমরা দেখব যে বিভিন্নভাবে শক্তির প্রয়োগ বা শক্তির ব্যবহার হয়ে থাকে। এখানে সেখানে শক্তি প্রয়োগের মাধ্যমে অনেক অধিপতিরা আছেন, জায়গা দখল, জমি দখল, বিভিন্ন কিছু জবরদখল করে থাকেন। সুতরাং অনেকে মনে করেন যে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে কোনো এক সময় শক্তিশালী কোনো প্রভাবশালী কোনো ব্যক্তি বা কোনো একটা দলের আবির্ভাব হয়েছে এবং তারা সেখানে বল প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রের সৃষ্টি করেছেন। এই মতবাদকে ভ্রান্ত, অযৌক্তিক এবং অগণতান্ত্রিক বলেছেন সমালোচকরা। তাদের মতে রাষ্ট্র যদি শক্তির জোরেই সৃষ্টি হয় এবং শক্তির জন্যই যদি রাষ্ট্র টিকে থাকে, তাহলে অনেক শক্তিশালী রাষ্ট্রের পাশাপাশি আধুনিক যুগে অনেক দুর্বল রাষ্ট্রগুলো টিকে থাকতে পারত না। এবারে দেখা যাক রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত তৃতীয় মতবাদ, সামাজিক চুক্তি মতবাদ। এটি হচ্ছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি মতবাদ। সামাজিক চুক্তি মতবাদ অনুযায়ী রাষ্ট্র সমাজে কোনো একটা চুক্তির মাধ্যমে সৃষ্টি হয়েছে। সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা হচ্ছেন ব্রিটিশ দার্শনিক জন লক, টমাস হবস এবং ফরাসি দার্শনিক জ্যাক রুসো। এরাই মূলত সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা। তাদের কথা হচ্ছে রাষ্ট্র সমাজে বসবাস করতে গিয়ে চুক্তির মাধ্যমেই সৃষ্টি হয়েছে। অর্থাৎ তারা বলতে চেয়েছেন যে রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ প্রকৃতির রাজ্যে বাস করত, সেখানে তারা সুখে শান্তিতে মিলেমিশে খুব ভালোভাবে দিন কাটাতো, তারা আইন মেনে চলতো। কিন্তু দেখা যায় যে একত্রে বসবাস করার ফলে মানুষে নানা ধরনের সংঘর্ষ, ঝগড়া, অপ্রীতিকর এমন অনেকগুলো ব্যাপার চলে আসে যে তাদের শাস্তিরও প্রয়োজন হয়।
কিন্তু যদি সেখানে কোনো সরকার না থাকে তাহলে তাদের শাস্তি দেয়া বা তাদের নিয়ন্ত্রণ করার জন্য কোনো ব্যবস্থা ছিল না। সুতরাং এই পর্যায়ে যখন আসলো তখন মানুষ নিজেদের মধ্যে একটা চুক্তি করে তারা রাষ্ট্র সৃষ্টি করেছে বা তারা চুক্তি করে একজন শাসকের কাছে সমস্ত দায়ভারকে অর্পণ করেছে। এই মতবাদটিও নানাভাবে সমালোচিত হয়েছে এবং এই মতবাদটাকেও পুরোপুরিভাবে বিভিন্ন সমাজবিদরা, বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী এবং দার্শনিকরা এটিকেও রাষ্ট্র সৃষ্টির মতবাদ হিসেবে মেনে নিতে পারেননি। অবশেষে দেখা যাক রাষ্ট্র মতবাদ চতুর্থ মতবাদ হিসেবে আমরা দেখব ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ। এটি হলো রাষ্ট্র সৃষ্টির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মতবাদ। মূলত এই মতবাদে প্রবক্তাদের যারা রয়েছেন তাদের কথা হচ্ছে রাষ্ট্র বিধাতার সৃষ্টি নয়, রাষ্ট্র বল বা শক্তি প্রয়োগের মাধ্যমে সৃষ্টি হয়নি এবং সামাজিক চুক্তির মাধ্যমেও রাষ্ট্র সৃষ্টি হয়নি। রাষ্ট্র সৃষ্টি হয়েছে কালে ক্রমে বিভিন্ন ঘটনা প্রবাহ এবং নানা ধরনের কার্যপরিধির মাধ্যমে ধীরে ধীরে। যেমন অনেকগুলো ঘটনা প্রবাহের মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি হয়েছে। হঠাৎ করে একটি রাষ্ট্র একদিনে সৃষ্টি হতে পারে না। সেখানে দীর্ঘদিনের ঘটনার মাধ্যমে বিভিন্ন স্তরে রাষ্ট্র আবির্ভাব হয়েছে। যেমন যুদ্ধ বিগ্রহ, ধর্ম, যুদ্ধ বিগ্রহ, সংঘাত, রাজনৈতিক চেতনা। এই চেতনাগুলো মানুষের মধ্যে, রক্তের সম্পর্ক, এই জিনিসগুলো যখন মানুষের মধ্যে এসেছে আস্তে আস্তে রক্তের সম্পর্কের কারণে মানুষ একত্রে বসবাস করেছে। যুদ্ধ বিগ্রহের ফলে একে অপরের সাথে সংঘাত করেছে। বিভিন্ন পরিঘটনা একে একে জমে কালক্রমে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। রাষ্ট্র কখনোই একদিনে শক্তি প্রয়োগের মাধ্যমে এভাবে রাষ্ট্র সৃষ্টি হতে পারে না। মূলত রাষ্ট্র সৃষ্টির এই মতবাদটাই সর্বাধিক গ্রহণযোগ্য মতবাদ। সুতরাং এই মতবাদটিকে অনেক বেশি গ্রহণযোগ্যতা দেওয়া হয়েছে এবং মূলত রাষ্ট্র সৃষ্টির সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ হিসেবে দেখানো হয়েছে। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম যে রাষ্ট্র সৃষ্টির মতবাদ মূলত 4টি এবং এই 4টি মতবাদকে তোমাদের খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। এবারে আমি তোমাদের জন্য একটি বাড়ির কাজ দেব। তোমরা বাড়ির কাজটি খাতায় লিখে নাও। তোমার মতে রাষ্ট্র সৃষ্টির সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমার মতে রাষ্ট্র সৃষ্টির সবচেয়ে গুরুত্বপূর্ণ মতবাদ কোনটি? ব্যাখ্যা করো। এটি তোমাদের আজকের বাড়ির কাজ থাকবে। এই বাড়ির কাজ তোমরা আশা করি তোমরা প্রত্যেকে প্রতিদিনের বাড়ির কাজগুলো করবে। বাড়ির কাজগুলো করে তোমরা তোমাদের বাড়িতে স্ব গৃহশিক্ষকের কাছে বাড়ির কাজগুলো দেখাবে, ওনারা সেটা মূল্যায়ন করবেন। আর বিদ্যালয় পরবর্তীতে যখন বিদ্যালয় খুলবে তোমরা তোমাদের স্ব বিষয় শিক্ষকের কাছে বাড়ির কাজগুলো দেখাবে, উনি সেটা দেখে নেবেন। আশা করি তোমরা আজকের পাঠ থেকে উপকৃত হয়েছো। তো তোমরা এই পাঠগুলো প্রতিদিন তোমরা চালিয়ে যাও এবং বাড়িতে বসে অবশ্যই মনোযোগ সহকারে লেখাপড়া করো। আশা করি বিদ্যালয় খোলার পরে আমরা তোমাদের পাঠগুলো দেখে নেব। শিক্ষার্থীরা তাহলে ভালো থাকো তোমরা। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।